আমি একটা সিগারেট ধরে ওখানে বসে পড়লাম। মুখটা খুব ব্যথা করতেছিল। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি, তখন সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করায় ভালোভাবে দেখতে পারছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। মেয়েটি এসে আমাকে বলল, কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনবো না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি দিশা। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। কেন? দিতে বলছি দাও। পকেট থেকে মোবাইলটা বের করার সাথে সাথে বৃষ্টি আপুর ফোন। হ্যালো। কই তুই? ব্রিজের উপর বসে আছি। কেন? দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। বলেই রিমঝিম আপু ফোনটা কেটে দিল। তারপর দিশাকে আমার ফোন নাম্বার দিয়ে ওর কাছে কথা বলছিলাম। কথা বলতে ইচ্ছে করছিল না, কিন্তু মুখের উপর কেমন করে যেতে বলি। নিচে থেকে কথা বলতে এসেছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে, কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ বৃষ্টাপুর গাড়ি এসে দাঁড়ালো। বৃষ্টাপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে দিশার সাথে দেখে মুখের ভাব বদলে গেল। আমার কাছে আসলো। বৃষ্টাপু বলল, চল, দরকার আছে। দাঁড়াও একটু। আমি দিশার সাথে আরেকটা কথা বলার আগেই বৃষ্টাপু আমাকে টেনে গাড়ির ভেতরে বসালো আর গাড়ি চালাতে লাগলো। বৃষ্টাপু বলল, তোকে না বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি বলিনি, আরও নিচে থেকেই কথা বলতে এসেছিল। তারপরেও তুই কথা বলবি না? বৃষ্টাপুর কাছেই আসলেই কেমন যেন দুর্বলতা কাজ করে। আমি বৃষ্টাপুকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো, আর তুই সেটা পছন্দ করে দিবি। খোটা মারা কথা গেল না তোর? খোঁটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই বললাম। বৃষ্টাপু আর কোনো কথা বললো না। মার্কেটে গিয়ে বৃষ্টাপুর ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। বৃষ্টাপু হয়তো লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। বৃষ্টাপু বিল দিতে আমি এক জোড়া পায়েল আর এক জোড়া ঝুমকো কিনলাম। তারপর সেগুলো চুপ করে বৃষ্টাপুর ব্যাগে রেখে দিলাম। বৃষ্টাপু আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভেতরে ঢুকতে যাব, তখনই আবার বৃষ্টাপু ডাক দিল। আমি বৃষ্টাপুর কাছে গেলাম। বৃষ্টাপু বলল, শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিতে রনি আসবে। তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি। আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মায়ের আছে। আচ্ছা। কথাটা বলার পরেই বৃষ্টাপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না। গিফট তো বৃষ্টাপুকে দিয়েই রেখেছি, তাই যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না, যতটা সম্ভব দূরে থাকতে চাই। আমি জানি বৃষ্টাপু গাড়ি পাঠাবে আমাকে নিতে, কিন্তু আমি যাব না। তাই সন্ধ্যা লাগতে বাইরে থেকে গেট লাগিয়ে দিয়ে পেছনের একটা ছোট দরজা আছে, ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে যে কেউ আসলে বুঝতে না পারে আমি বাসায় আছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরের লাইট সব সময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে, তার কারণ আজও জানি না। অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম রনি গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো। তালা ঝুলানো দেখি গাড়ি নিয়ে চলে গেল। ফোনটা অফ করে রেখেছি, যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। বৃষ্টাপু মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করছে। করবেই না কেন? কয়েক মাস পর তাদের বিয়ে। কেন জানি বৃষ্টাপুকে ভালোবাসতে গেলাম। খুব ঘুম পাচ্ছিল। তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানালার কাছে গিয়ে দেখি বৃষ্টাপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে বৃষ্টাপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরা ছোঁয়ার বাহিরে। বৃষ্টাপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তো বা আমাকে ফোন দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারলো, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম।
পরের দিন কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতেই দিশার সাথে দেখা। দিশা আমাকে দেখে বলল, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম, আর আজ আসছ? আসলে কাল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। চার্জ ছিল না, আর চার্জ দেওয়ার কথা মনে ছিল না। দিশার সাথে কথা বলতে বলতে বৃষ্টি আপুর গাড়ি চলে আসলো। আমি দিশার সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ কারো ছায়া আমার উপর পড়লো। তাকিয়ে দেখলাম বৃষ্টি আপু। আমি উঠে দাঁড়ালাম। আমি বৃষ্টি আপুকে বললাম, আপু তুমি কখন আসলে? কাল কইছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করিস আমি তোকে জানালার কাছে দেখিনি? তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তোর সাথে আমি কোনো কথা বলবো না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বলে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে নামে সে ভালো। বৃষ্টাপু কিছু বলছে না। বৃষ্টাপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। কারণটা এখনো অজানা। বৃষ্টাপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবার আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা একা চলা, কোনো মায়ায় না চড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম বৃষ্টাপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। বৃষ্টাপু গাড়ি থেকে বেরিয়ে আসলো। হয়তো আমাকে দেখতে পারিনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি বৃষ্টাপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। বৃষ্টাপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো, ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। বৃষ্টাপু সেখানে থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম বৃষ্টাপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। বৃষ্টাপু প্রতিদিন কলেজে আসে, চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। আর অনেকে দেখি বৃষ্টি আপুর সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসে। বৃষ্টি আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চায়। আমি খারাপ, হয়তো সেই জন্য আমিও যতটা সম্ভব দিশার থেকে দূরে থাকার চেষ্টায় থাকি। এভাবে 20 দিন কেটে গেল। আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেন জানি খুব মন চাইলো। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কলেজের চত্বরে বসেছিলাম। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো। তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল, মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। পুলিশ অফিসারটি এসে আমাকে বলল, তোমার নাম রিয়াদ? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কি? আমি বৃষ্টির ভাইয়া। ও, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। বৃষ্টাপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল বৃষ্টাপু কি এমন করলো যে বৃষ্টাপুর ভাইয়া আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বৃষ্টাপুদের বাসায় গিয়ে পৌঁছলাম। বাসার ভেতরে গেলাম। বৃষ্টাপুর ভাইয়া আমাকে বসতে বলে কোথায় যেন গেলেন। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর 2 জন মহিলা আসলেন। একটু পর বৃষ্টাপুর ভাইয়া আর একজন লোকের ওপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন বৃষ্টাপুর মা, আরেকজন ভাবি, আর বৃষ্টাপুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা।
সবাই আমার সামনে বসতেন। আমি ভয়ে কুকরে মুকরে যাচ্ছিলাম। বৃষ্টাপুর বাবা আমাকে বলতেন, তাহলে তুমি রিয়াদ? জি, কিন্তু আপনারা আমাকে চিনেন কেমন করে? বৃষ্টি বলেছে, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো, যেদিন তুমি বৃষ্টির বার্থডেতে আসনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে? ও, তোমার কথা বৃষ্টি প্রত্যেক দিন আমাদের কাছে এসে বলতো। আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তাই এনে দিয়েছি, কিন্তু শেষমেশ যা চাইলো তা আমার পক্ষে এনে দেওয়া সম্ভব নয়। কি চেয়েছে বৃষ্টাপু? শুধু তোমাকে চেয়েছে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও যখন আমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ওর চোখে মুখে খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া দাওয়া করে না, শুধু বলে রিয়াদকে এনে দাও, দয়া করে তুমি আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা যে তোমাকে ছাড়া মরে যাবে। আরে কি করছেন আপনি? আমার গুরুজন, আপনার মাথা নত করার শোভা পায় না, কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতেই আমার খুশি। আচ্ছা, আপনারা যা ভালো আছেন, কিন্তু বৃষ্টাপু কোথায়? আচ্ছা, বৃষ্টাপু রুমে গেলাম, দরজা খোলাই আছে, কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভেতরটা কেমন অন্ধকার হয়ে আছে। বৃষ্টাপু বিছানায় ঘুমিয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারা রাত হয়তো ঘুমায়নি। আমি চুপচাপকে বৃষ্টাপুর পাশে শুয়ে পড়লাম। একটু পর বৃষ্টাপুর ঘুম ভেঙে গেল, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। বৃষ্টাপু কিছু বলতে যাবে, তার আগে বৃষ্টাপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। বৃষ্টাপু ছটফট করতে লাগলো, কিন্তু আমি ছাড়ার পাত্র নই। কিছুক্ষণ পর বৃষ্টাপু চুপ হয়ে গেল, তখন বৃষ্টাপুকে ছেড়ে দিলাম। বৃষ্টাপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে বৃষ্টাপু ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল, তোর সাহস কেমনে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস তুই? আমার বউয়ের কাছে আমি আছি, এতে কার কি? বউ মানে? বউ মানে বউ। আমি কারো বউ না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি রনিকে ভালোবাসি। ও হুম। আচ্ছা, ঠিক আছে। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না, তাহলে কি আর করার? আমি দিশার কাছে যাই। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো। কি বললি? দিশা তোকে কিস দেয়? এত বড় সাহস ওর? বৃষ্টি আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম বৃষ্টি আপুকে। বৃষ্টি আপু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি বৃষ্টি আপুকে বললাম, এত রাগ কোথা থেকে আসে তোমার? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার আব্বর ভাইয়া আমাকে সব বলেছে, বুঝলাম, ঢং করে লাভ নাই। আমি বৃষ্টি আপুকে ছেড়ে দিলাম। বৃষ্টি আপু কিছু বলছে না দেখে আমি বললাম, কি হলো, কথা বলবো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বৃষ্টি আপু আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। কেন বুঝিস না তুই? তুমি তোমাকে বলছিলা তোমার আর রনের বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকে শোনার জন্য যে তুই আমাকে ভালোবাসিস। ওটা শুধু একটা নাটক ছিল। জানো, যেদিন রনি আমাকে বলল যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য আমি কিছু একটা হারিয়ে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছিল সেদিন। তাহলে বললি না কেন? যদি তুমি ছেড়ে চলে যেতে। বৃষ্টি আপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোনোদিন তোকে যেতে দেব না, তুই চাইলেও না। ও